সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, শুভেচ্ছা নেবেন। প্রতিদিনের মতো আজকে আমরা উপস্থিত হয়েছি লাইভ ক্লাসে। আজকে আপনাদের সামনে বিসিএস এবং চাকরি সংক্রান্ত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ইংরেজি গ্রামার। এই গ্রামার অংশ নিয়ে আজকে আলোচনা করবেন বিসিএস কনফিডেন্সের সিনিয়র শিক্ষক, সম্মানিত শিক্ষক জনাব সুমন হায়দার স্যার। সুমন হায়দার স্যার আসবেন। উনি লাইনে আসতে হয়তো 1-2 মিনিট সময় লাগবে। তো এর মধ্যে আমরা একটু কথা বলে ফেলি। আজকে সুমন হায়দার স্যার যে বিষয়গুলো নিয়ে কথা বলবেন, ইংরেজির সিলেবাস নিয়ে প্রথমত কথা বলবেন। এরপরে ইংরেজির কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, অর্থাৎ কোন বই পড়তে হবে, এই বিষয়গুলো কথা বলবেন। এরপরে আপনারা জানেন যে ইংরেজি গ্রামার অংশের 3টি জায়গা থেকে প্রশ্ন হয়। একটা হচ্ছে বেসিক গ্রামার, আর একটা হচ্ছে ভোকাবুলারি, এবং আরেকটি হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। আমরা জানি যে সাধারণত বেসিক গ্রামার থেকে 8 থেকে 9টা 10টা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যে সিলেবাসটা দিয়েছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, দেখা যায় যে প্রত্যেকটি পরীক্ষার কর্তৃপক্ষ এই সিলেবাসটাই কিন্তু ফলো করে, এই একই টপিকগুলো ফলো করে। পিএসসি 6টা ভাগে এই বেসিক গ্রামার সিলেবাস দিয়েছে। এই যে 6টা ভাগে বেসিক গ্রামারের সিলেবাস দিয়েছে, এখানে 8 থেকে 9টা 10টা 11টা, কোনো কোনো পরীক্ষায় 12টা থেকে 12টা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে আপনি দেখবেন যে একদম পার্ট অফ স্পিচ থেকে শুরু করে, অর্থাৎ নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত আছে। এটা যেমন বেসিক গ্রামারের মধ্যে পড়ে, প্রায় 16 থেকে 17টা টপিক আছে বেসিক গ্রামারের মধ্যে। এরপরে আসবে হচ্ছে ভোকাবুলারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো ভোকাবুলারি, কারণ বেসিক গ্রামার একটা ক্যান্ডিডেট নিয়মিত প্র্যাকটিস করলে, টিচারের সাথে থাকলে সে কিন্তু ভালো করতে পারবে বেসিক গ্রামারে। কিন্তু সমস্যা হয়ে যায় ভোকাবুলারি সেকশনে। ভোকাবুলারি শুধু টিচারের ক্লাস করলে হবে না, একটা ক্যান্ডিডেটের ভোকাবুলারি ভালো করার জন্য নিজেকে কিন্তু আহ, চোখ কান খোলা রাখতে হবে, নির্দিষ্ট জায়গা মুখস্থ করার একটা মানসিকতা থাকতে হবে। কারণ ভোকাবুলারি ব্যাংকে দেখা যায় 12 থেকে 13, 14টা পর্যন্ত প্রশ্ন আসছে। তো ওই জায়গাটা থেকে ভোকাবুলারি আসে 10টা জায়গা থেকে, যেমন সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, অনার সাবস্টিটিউশন আসে, হাই ফ্রিকোয়েন্সি আসে, সাফিক্স আসে, প্রিফিক্স আসে, তারপর এডিটোরিয়াল আসে, তারপর এই এই যে ফরেন ওয়ার্ডস গুলো থেকে আসে। এই জায়গাগুলো ধরে ধরে পড়লে একটা শিক্ষার্থী তখন ভোকাবুলারিতে ভালো করতে পারবে, আদারওয়াইজ সে কিন্তু ভালো করতে পারবে না। তাহলে ভোকাবুলারি নিয়েও আজকে আমাদের সুমন হায়দার স্যার গুরুত্বপূর্ণ কথা বলবেন, টিপস দিবেন, টেকনিক গুলো বলবেন কিভাবে পড়বেন। এরপরে যে বিষয়টা নিয়ে সুমন হায়দার স্যার কথা বলবেন, সেটা হচ্ছে ভোকাবুলারির পরে কমিউনিকেটিভ ইংলিশ, অর্থাৎ লেটার রাইটিং থেকে শুরু করে প্যাসেজ রাইটিং পর্যন্ত কিছু বিবিধ জায়গা রয়েছে, মিসসেলেনিয়াস জায়গা রয়েছে, যেখানে 4 থেকে 5টা প্রশ্ন আসতে দেখা যায়, অথবা এখানে দেখা যায় যে 3 থেকে 4টা প্রশ্ন রেগুলার আসে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অল্প একটু পড়লেই ভালো করা যায়। ধরেন একটা লেটার রাইটিং এর নিয়ম কানুন যদি পড়া হয়, অথবা একটা ফ্রেজ মানে প্যাসেজ রাইটিং এর নিয়ম কানুন যদি পড়া হয়, তাহলে এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু আসে। তো আমি কথা দীর্ঘায়িত করব না, আমরা সুমন হায়দার স্যারকে নিতে চাচ্ছি। মোবাইলটা দেখি। আমরা সুমন হায়দার স্যারকে নিতে চাচ্ছি আমাদের লাইভ প্রোগ্রামে। তো দেশে এবং দেশের বাইরে থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং গত 15 মিনিট ধরে অপেক্ষা করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শোন ভাই, আসছেন? আচ্ছা আচ্ছা, সাইদ ভাইকে বলছেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তো হচ্ছে আমাদের সুমন হায়দার স্যার চলে আসছেন। আমরা আসবো সুমন হায়দার স্যারের আলোচনায়। তার আগে একটু বলে নেই, আহ, দূর দূরান্ত থেকে যারা অ্যাটেন্ড করেছেন সবাইকে তো অসংখ্য ধন্যবাদ আসলে। আহ, আগামীকাল আমরা এই আলোচনাটা কন্টিনিউ করতে চাই, যদি আপনারা চান, অর্থাৎ শিক্ষার্থীরা যদি পছন্দ করে, শিক্ষার্থীদের যদি ভালো লাগে, আগামীকাল থেকে শুরু করেও আমরা মানে এটা কন্টিনিউ করতে চাই, যেমন গত 4 দিন ধরে আমরা কন্টিনিউ করছি। ভাই, আচ্ছা আচ্ছা, সে তো বললো আসছি, সে তো বললো আসছি। আচ্ছা ঠিক আছে।
তো আহ, সুমন হায়দার স্যার আসার আগে আমি আরেক মিনিট একটু কথা বলে শেষ করি। এটা আমরা কন্টিনিউ করতে চাই। আহ, এই কন্টিনিউ করার প্রেক্ষাপটে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে আপনাদের ইচ্ছা শক্তিটা জরুরি। আপনার আলোচনা যখন শুরু হবে তখন কে কোন জেলা থেকে অর্থাৎ কে কোন জায়গা থেকে আসছেন এটা কমেন্টে জানাবেন। এবং একটু পরে আমি আমার পেজে এটা শেয়ার দিব, তখন বিভিন্ন পেজে যখন শেয়ার দিব তখন সবাই পেয়ে যাবেন। এখন মেসেজ করার দরকার নেই, অ্যাট এ টাইম অনেকে মেসেজ করতেছেন, যার কারণে আমাদের কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে। তো হচ্ছে কে কোন জায়গা থেকে জয়েন করছেন আমাদের সাথে এইটা আমাদের জানাবেন একটু। এরপরে যে বিষয়টা আমাদের জানাবেন সেটা হচ্ছে আপনার ইংরেজি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আপনি করতে পারবেন। আমি একটা কথা প্রায়ই বলি, গতকালকেও বলেছি আজকেও বলি, সেটা হচ্ছে যে আপনি আহ, যদি মনে করেন যে আমি কি প্রশ্ন করব এটা অন্য কেউ হাসাহাসি করবে কিনা, এই কথাটা একদমই ভুলে যান। শিক্ষাক্ষেত্রে এসে আপনি কোনো লজ্জা বোধ করার দরকার নাই। আপনার যেটা জানতে ইচ্ছা করে জানবেন, কারণ হতেই পারে এই প্রশ্নটাই আপনার কমন পড়ে যেতে পারে পিএসসির হলে বা পরীক্ষার হলে কমন পড়ে যেতে পারে। তো আজকের মতো আগামীকাল এই লাইভ অনুষ্ঠানে ধারাবাহিকভাবে থাকবেন আমাদের সাথে। আগামীকাল খুব হাই প্রোফাইল একজন ব্যক্তি আসছেন আমাদের সাথে, শাহ মোহাম্মদ সজীব স্যার আসছেন। আপনারা অনেকেই তাকে চেনেন। শাহ মোহাম্মদ সজীব স্যার 34তম বিসিএস প্রশাসন ক্যাডার দ্বিতীয় এবং এসিলেন্ট হিসেবে আছেন উনি ফরিদপুর সদরে। শাহ মোহাম্মদ সজীব স্যার আগামীকাল রাত 9টায় আমাদের সাথে লাইভে জয়েন করবেন। তো আমরা সুমন হায়দার স্যারকে নিয়ে আসছি, আপনারা একটু আমাদের সাথে থাকেন। আমরা 30 সেকেন্ডের মধ্যে আমরা সুমন হায়দার স্যারকে নিয়ে আসতেছি, ঠিক আছে? আর যারা লাইভটা পাচ্ছেন না অপেক্ষা করেন, আমি স্ক্রিন থেকে বের হয়েই সুমন হায়দার স্যারকে ইন্টার করেই স্ক্রিন থেকে বের হয়েই কিন্তু আপনাদের এটা বিভিন্ন পেজ আমি এটা শেয়ার দিয়ে দিব, ঠিক আছে? তো আপনারা একটু 30 সেকেন্ড অপেক্ষা করেন, আমরা কিন্তু আসছি, সুমন হায়দার স্যারকে নিয়ে আসছি।
শুনতে পাচ্ছেন আমাকে? সুমন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা প্রিয় শিক্ষার্থীদের কাছে আরেকবার দুঃখ প্রকাশ করছি যে আমরা 10-12 মিনিট পরে কানেকশন পেয়েছি। তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমি আপনার অ্যাবসেন্সে একটু বলার চেষ্টা করেছি আপনি আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবেন, যেমন ইংলিশের সিলেবাস আলোচনা, কোন টপিক থেকে কতটুকু পড়তে হবে, কি বই পড়তে হবে, এবং ভোকাবুলারি অংশটা নিয়ে একটু কথা বলবেন। এই ব্যাপারগুলো আমি শিক্ষার্থীদের সাথে আপনার আসতে দেরি দেখে একটু আলোচনা করলাম। তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না, সুপ্রিয় শিক্ষার্থীর সামনে আপনাকে দিয়ে চলে যাচ্ছি। শিক্ষার্থী যারা আছেন, ভাই ও বোনেরা যারা আছেন, তারা ক্লাসটা এনজয় করেন। এবং সুমন হায়দার স্যার বিসিএস কনফিডেন্সের একজন সিনিয়র শিক্ষক এবং খুবই জনপ্রিয় শিক্ষক সারা বাংলাদেশে। সুমন হায়দার স্যারের জনপ্রিয়তা অনেক, ইংরেজি বিভাগে যারা পড়েছেন তারা থেকে শুরু করে সকল বিভাগের শিক্ষার্থীরা সুমন হায়দার স্যার বলতে এক নামে তাকে পছন্দ করে, চেনে। ঠিক আছে, তো আমি কথা দীর্ঘায়িত করছি না, সুমন হায়দার স্যার আলোচনা শুরু করুক। ধন্যবাদ, আমি বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আসলে আমি শুরুতেই সরি বলছি, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার জন্য লেট হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে লাইভ ক্লাসটি আমাদের বিসিএস কনফারেন্সের প্রয়াত লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে উৎসর্গ করে শুরু করছি। তো আমাদের বিসিএস কনফারেন্স হাটিয়াটি পাপা করে আজ 30 বছরে পদার্পণ করছে এবং বিসিএস কনফিডেন্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লাইভ প্রোগ্রাম। তো আমরা সবাই আসলে করোনা নিয়ে আসলে খুবই চিন্তিত। তো আমি করোনার দিকে যাব না, কারণ এমনিতেই লাইভে লেট করে আসছি, আর আমি কোনো ডাক্তারও না যে বিষয়ে একবারে খুব ভালো কিছু বলতে পারবো। তো আমরা ওই দিকে না যাই, আমরা সরাসরি লেখাপড়ার দিকে চলে যাব। তো আসলে আমি প্রথমেই বলবো, সদ্য যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন কিংবা গ্রাজুয়েশন কমপ্লিটের দিকে কিংবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, এখনো জবে ঢুকেননি বা জবের জন্য চিন্তা করতেছেন, আপনারা আসলে একটা জংশনের মধ্যে আছেন। তো এই যে জংশনটায়, জংশন সম্বন্ধে সবারই ধারণা আছে, যেখান থেকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। তো এখান থেকে আপনি এখন বিভিন্ন দিকে মুভ করতে পারেন। আপনি ব্যাংকের দিকেও যেতে পারেন, আপনি বিদেশে গিয়ে পিএইচডি গবেষণাও করতে পারেন, আপনি বাংলাদেশের প্রাইভেট ফার্মেও জব করতে পারেন, আপনি সরকারি কোনো জব করতে পারেন। তো আপনার বিভিন্ন দিক খোলা। তো আপনি কোন দিকটি বেছে নেবেন সেটা আপনাদের চিন্তার বিষয়। কিন্তু তারপরও আমাদের বাংলাদেশের যেটা প্রেক্ষাপটে, এখন সরকারি চাকরিটাই অনেকের পছন্দ, বা অনেকেই এটা একটি ভবিষ্যৎ দিক চিন্তা করে এদিকে মানুষ ঝুঁকছে, বিশেষ করে বিসিএস এর দিকে। আমাদের তরুণ প্রজন্ম এখন বিসিএস এর দিকে অনেকটাই ঝুঁকে যাচ্ছে। তো আমরা বিসিএস একটি লং জার্নি। তো এখানে আমি আজকে বিসিএস টা অন্যান্য জব নিয়েও কথা বলবো। আপনি বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, আপনি অন্যান্য প্রাইমারি নিয়োগ বলেন, আপনি শিক্ষক নিবন্ধন এনটিআরসি বলেন, বা আপনি যেখানেই যাবেন, ইংলিশ ইজ দ্য ব্যাকবোন অফ অল জব। ইংলিশ আসলে সকল জবেরই মেরুদণ্ড। আপনি সকল সাবজেক্টকে একদিকে রাখবেন আর আপনি ইংলিশকে একদিকে রাখবেন, কারণ ইংলিশ ছাড়া আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনি বিসিএস এ যাবেন, প্রিলিমিনারি, রিটেন, ইভেন ভাইবা। এখন ভাইবা ইংলিশ, ভাইবা এমন হতে পারে যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইংলিশেই উত্তর দেওয়া লাগতে পারে, পুরো কনভারসেশনটা ইংলিশেই হতে পারে। সো দেখেন, সেখানে আপনার পুরো মনের ভাবটা ইংলিশে প্রকাশ করা লাগতে পারে। যে বাংলার জন্য আমরা জীবন দিয়েছি, বিশ্বের একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে বাংলার জন্য জীবন দিয়ে আমরা ভাষা এনেছি, কিন্তু তারপর আমরা ইংলিশকে কিন্তু ছাড়তে পারছি না। ইংলিশই আমাদের আসলে মূল হাতিয়ার বা মূল চাবিকাঠি হয়ে উঠেছে জবের ক্ষেত্রে বা ভালো একটি ক্যারিয়ারের জন্য। তো এজন্য আসলে আমি যে কথাটা বলবো সেটা হলো, আমি আজকের সিলেবাস নিয়ে কথা বলবো, আমি কিভাবে ইংলিশ পড়বেন সেটা নিয়ে কথা বলবো, আপনার কোথায় ল্যাকনেস আছে এগুলো আমি ধরিয়ে দিব, সিলেবাসটা কিভাবে আপনি বাসায় বসে পরিসংখ্যান করবেন সেটা আমি বুঝিয়ে দিব আপনাদেরকে। কিন্তু তার শুরুতেই আসলে যাদের কথা না বললেই নয়, আজকের এই অনলাইন প্রোগ্রামে যাদের অনেক অবদান, বিসিএস কনফিডেন্সের সম্মানিত এমডি মহোদয়, বিসিএস কনফিডেন্সের সম্মানিত ডিএমডি স্যার, এবং বাংলাদেশের বেকার সমাজের নয়নের মণি জিয়াউল ইসলাম জিয়া স্যার,
এছাড়াও বিসিএস কনফারেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ এবং যারা টেকনিক্যাল সাইডে আমাদেরকে অনেক সহায়তা করছেন, তাদের সবাইকেই আমার প্লাস বিসিএস কনফারেন্স পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন যে এই করোনা মহামারীর মধ্যেও ছাত্রদের পাশে থাকার জন্য। তো আসলে আমি চলে যাব ইংলিশের দিকে, যেহেতু আমি ইংলিশের টিচার, ইংলিশ নিয়ে কথা বলবো। ইংলিশে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন, আমি ইংলিশে দুর্বল ভাইয়া, স্যার আমি ইংলিশে দুর্বল, আমি কিভাবে সবল হব? ভাইয়া, বাঙালিরা জাতিগতভাবেই ইংলিশে দুর্বল, এটা আমরা সবাই জানি। সো এই দুর্বলতাকে আপনার পুঁজি করেই আপনাকে সবল হয়ে আপনাকে ভালো কিছু করতে হবে। সো ভয় পাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। এখান থেকেই আপনাদেরকে আমরা ওভারকাম করাবো। ইংলিশে কিভাবে ভালো করবেন সে পথ ইনশাল্লাহ আমরা বিসিএস কনফিডেন্সের ইংলিশ পরিবার এবং ইংলিশ টিচার যারা আছেন, আমি আছি, আমাদের শ্রদ্ধেয় মির্জালাল স্যার আছেন, মামুন স্যার আছেন, জিল্লুর স্যার আছেন, আমাদের শ্রদ্ধেয় শঙ্কর স্যার আছেন, আমরা সবাই মিলে আপনাদের সাথে আপনাদেরকে ভালো করার জন্য প্রাণপণ চেষ্টা করব। তো আমি সিলেবাসের দিকে গেলে, এই যে দুর্বলতা আসলে দুর্বল আপনিই হয়েছেন, সবল আপনাকেই হতে হবে। আমরা জাস্ট একটা সাপোর্ট, আমরা জাস্ট একটা গাইডলাইন আপনার, কিন্তু সবল আপনি হবেন এবং ভালো আপনিই করবেন। বাট আমরা জাস্ট একটা গাইডলাইন, আমরা একটা প্ল্যাটফর্ম। সো আমি আপনাকে যে কথাটা বলবো সেটা হলো যে আপনি সর্বপ্রথম দুর্বলতা এই চিন্তাটা বাদ দেন। আপনি 2-3টা কারণে স্টুডেন্ট ইংলিশে দুর্বল হতে পারে এই লেভেলে এসে। সে কারণগুলোর মধ্যে একমাত্র কারণ হলো আপনি ইংলিশের স্টুডেন্ট নয়। আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ পড়ার পরে অনার্স লেভেলে পড়েছেন, আপনি গ্রাজুয়েশন করেছেন, পোস্ট গ্রাজুয়েশন করেছেন, এই সময় তো আপনি ইংলিশ পাননি। তো 4-5 বছর যখন আপনি ইংলিশ থেকে গ্যাপ, তখন আপনি ইংলিশ আসলে ভুলে যাবেন। এখান থেকে আপনি আসলে একটু দুর্বল হবেন, এটা স্বাভাবিক, কারণ এটার সাথে আপনার যোগাযোগ নেই, এক। আর 2 নাম্বার, আমাদের কিছু স্টুডেন্ট যারা সেই ছোটবেলা থেকে ইংলিশে দুর্বল, মুখস্থ বিদ্যা দিয়ে কোনো না কোনো ভাবে সেই পরীক্ষা নামক যে বৈতরণী সেটা পার হয়ে এসছেন, এ কারণে অনেক ইংলিশে দুর্বল হয়ে গেছে। আর থার্ড যে কারণটা, কিছু স্টুডেন্ট ইচ্ছা শক্তির কারণে দুর্বল আছেন। ইচ্ছা নেই, আমি শিখবো না, ইংলিশ দরকার নেই, কঠিন, ভালো লাগে না। এই যে ভালো লাগে না, কঠিন, ভাই এদেরকে শিখানো বড় টাফ। এরা শিখতে হলে আগে আপনার মেন্টালিটি পজিটিভ করতে হবে, যে হ্যাঁ আমি শিখবো, আমি পারবো, ইংলিশ ভালো লাগে, এই জিনিসটা আগে আপনার বলতে হবে, এরপরে আমরা আপনাকে সাপোর্ট দিই। সো এখানে 3টা লেভেলেই আমরা যে জিনিসটা, যে যারা ইংলিশের সাথে 4-5 বছর জড়িত ছিলেন না তারা দুর্বল আছেন। একটা হলো যে ছোটবেলা থেকে ইংলিশে আপনার বেসিক খুবই দুর্বল। আর 3 নাম্বার হলো আপনার ইচ্ছাকৃত পড়েন না বিধে আপনি দুর্বল হয়েছেন, সেটা একটা আলাদা কথা। সেখানে আপনাকে সর্বপ্রথম মেন্টালিটি সেট আপ করতে হবে, ইংলিশ ছাড়া আপনার জব হবে না, এটা ধরে নিতে হবে। ইংলিশ ছাড়া আপনার জব হবে না, এটা ধরে নিতে হবে। কারণ দেখেন, আপনি প্রিলিমিনারি দিবেন 35 মার্কস, আপনি হয়তো বললেন না 35 মার্কস আমি যা পারি 10-15 দিয়ে দিয়ে পাস করে আসলাম। আচ্ছা, রিটেন 200 মার্ক আপনি কি কভার করতে পারবেন? আর 200 মার্কে যদি আপনি খারাপ করেন, ওইটিকে অন্য কোনো সাবজেক্ট দিয়ে ব্যাকআপ দেওয়া যাবে? অসম্ভব, আপনি পারবেন না। আপনাকে ওখানে কিন্তু ভালো করতেই হবে। সো দেখেন, যদি আপনাকে ভাইভা বোর্ডে গিয়ে এমন হয় যে পুরো ভাইভাটা আপনার ইংলিশে হচ্ছে, আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন না, সে জিজ্ঞেস করছে একটা বলছে না, একটা তার কোশ্চেনই বুঝতেছেন না, সো এমন হয়ে যেতে পারে। এখন এজন্য আপনাকে এখন থেকেই চিন্তা করতে হবে, ইংলিশ এর জন্য কিছু করতে হবে, ইংলিশ শিখতে হবে, ইংলিশের জন্য সময় দিতে হবে। এটা আপনার সর্বপ্রথম কাজ করতে হবে এবং সর্বপ্রথম মেন্টালিটি পজিটিভ করতে হবে। সো এবারে আমরা আসি যে বিসিএস এর 35 মার্কস এটা কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কি পড়বেন, ইনশাল্লাহ আজকে লাইভে বলে দিব। একটু সময় দিয়ে আমার সাথে থাকবেন এবং পুরো লাইভটি দেখবেন। এবং লাইভটি দেখার আগে আমি সবাইকে বলবো একটু শেয়ার দেন। আমি মূল আলোচনায় ঢুকবো, একটু লাইভটি শেয়ার দেন, যাতে করে আপনার শেয়ারে আমরা উৎসাহিত হব, আমাদের ভিউ বাড়লে আমরা উৎসাহিত হব, এবং আপনার একটা বন্ধু শিখলে হয়তোবা আপনার জন্য দোয়া করবে। এবং আপনি যদি
আজকের এই লাইভটা শেয়ার করেন, এখান থেকে আপনার একটা বন্ধুর হয়তো বা জীবন চেঞ্জ হয়ে যেতে পারে কথাগুলো শুনে। সো প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন। সো আমি সিলেবাসে ঢোকার আগে সবাইকে অনুরোধ করব, যারা আমাদের লাইভটি দেখছেন, বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখছেন, যেটা থেকে দেখছেন, আপনি অবশ্যই আমাদেরকে একটু বলবেন আপনি কোন এলাকা থেকে আমাদের সাথে যোগদান করছেন, কোথা থেকে আসেন। এবং আপনি যে কাজটি করবেন সেটি হলো, যদি আপনি জব লেভেলে একবারে নিউ হন বা একবারে নতুন হন, হ্যালো স্যার, শোন ভাই, সাউন্ড নাই। সাউন্ড নেই স্যার? সাউন্ড নাই, আপনি প্রয়োজনে হেডফোন খুলে কথা বলেন প্রয়োজনে। আচ্ছা 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 স্যার। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে সিলেবাস নিয়ে এখন কথা বলবো, এবং সিলেবাস নিয়ে কথা বলার আগে সবাই একটা খাতা নিয়ে বসবেন এবং কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন, খুবই মনোযোগ দিয়ে। প্রয়োজন আপনি হেডফোন দিয়ে শুনুন এবং খুবই মনোযোগ দিয়ে শুনুন যে আমি কি বলতেছি। আমাদের 35 মার্কস ইংলিশের ভিতরে 20 মার্কস আসবে ল্যাঙ্গুয়েজ থেকে, এবং 15 অর্থাৎ 15 মার্কস লিটারেচার থেকে। ল্যাঙ্গুয়েজ মিনস আমরা যেটাকে বলি গ্রামার সহজ ভাষায়। সো এই যে 20 মার্কস আমাদের যে গ্রামার থেকে আসবে, এটা আপনি কিভাবে পড়বেন? আপনি টোটাল ল্যাঙ্গুয়েজটাকে দুইটা পার্টে ভাগ করবেন, দুইটা পার্ট। একটা পার্ট হলো আপনার গ্রামার, আর একটা পার্ট হলো ভোকাবুলারি। দুইটা পার্ট, একটা পার্ট হলো গ্রামার, একটা পার্ট হলো ভোকাবুলারি। সো গ্রামারটা সম্পূর্ণ বোঝার বিষয়। এই গ্রামারটা আপনাকে আমরা ক্লাসে হাতে ধরে ধরে বুঝাবো, আমরা লাইভ ক্লাসের মাধ্যমে, বা যখন আমাদের অফলাইনে ক্লাস হয় তখন তো আমরা হাতে ধরে ধরে বুঝাই। এখন আমরা আমাদের অনলাইন প্রোগ্রামগুলো হবে, এই অনলাইন ক্লাসে আমরা সে গ্রামারের যে বিষয়গুলো খুঁটিনাটি এগুলো হাতে ধরে ধরে ইনশাল্লাহ আপনাদেরকে শিখাবো। তো দুইটা ভাগে ভাগ করবেন, গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামারকে কি আবার দুইটা ভাগে ভাগ করবেন? গ্রামারের দুইটা পার্ট আছে, গ্রামার একটা মুখস্থ বিদ্যা আর একটা হলো বুঝতে হবে, এই দুইটা দিক। সো এখন দেখেন, আপনাকে জানতে হবে গ্রামার থেকে কতগুলো কোশ্চেন হয় বিসিএস এ, এবং ভোকাবুলারি থেকে কতগুলো কোশ্চেন হয়। তাহলে একটু ভালো করে খেয়াল করে শুনেন। আমাদের 35তম বিসিএস থেকে সিলেবাস আসছে। 35তমর আগে 34 পর্যন্ত পিএসসি প্রদত্ত কোনো সিলেবাস ছিল না। তখন আসলে বিগত কোশ্চেন থেকে ধারণা নেওয়া হতো যে কিভাবে কোশ্চেন হবে। আর 35তম থেকে আমাদের নতুন সিলেবাস। তো সিলেবাসের আলোকে আমি যে বিষয়গুলো আপনাকে আলোচনা করবো সেটা হলো যে 35তম থেকে 40 পর্যন্ত এখন পর্যন্ত দেখা গেছে এভারেজ 5টি 6টি 7টি 8টি সর্বোচ্চ 8টি পর্যন্ত ভোকাবুলারি থেকে কোশ্চেন আসছে। তো আপনি ধরে নেন 8টি ভোকাবুলারি 12টি গ্রামার, এটা আপনি ধরে নেন। সো আস্তে আস্তে করে যেমন 35-এ ভোকাবুলারি ছিল মাত্র 5-7টা, এরপরে একসময় 3টেও ছিল, আবার 5টা 6টা 7টা 8টা এভাবে করে আসছে। তো এভারেজ আপনি ধরে নেবেন যে ভোকাবুলারি থেকে কোশ্চেন ধরেন আপনি 8টা, তো 5টা 6টা 7টা 8টা এভাবে হতে পারে। আর 12টা ধরবেন আপনি গ্রামার থেকে, তাহলে টোটাল 20টা। এবার ওই যে 8টা মার্ক, যারা ইংলিশে দুর্বল আছেন, দুর্বল, যাদের গ্রামার বুঝেন না, মাথায় ঢুকবে না, আমার দ্বারা হচ্ছে না, তাদেরকে বলতেছি আপনি ওই 8 মার্ক ভোকাবুলারি ঠাটা মুখস্থ করবেন। আপনি কোথা থেকে করবেন, কিভাবে করবেন আমি একটু পরে বলছি। এটা আপনি ঠাটা মুখস্থ করবেন, এখানে টিচারদের তেমন সহায়তার প্রয়োজন হয় না। মুখস্থর উপরে জোর দিতেই হবে আপনার। যারা গ্রামারে উইক, গ্রামারটা কম বুঝেন, তারা ওই 8 মার্ক আপনি ক্লিয়ার করবেন। কিন্তু 8টা আসুক 6টা আসুক, আপনার যেটা আসুক আপনি সেটা আনসার করতে পারেন। তাহলে এখন এদিকে গ্রামার আছে 12টা কোশ্চেন, তাহলে গ্রামার 12টা যদি আপ ডাউন করে 11টা বা 13টা 14টা এভাবে হতে পারে। তো এখন এই 12 মার্ক গ্রামারের জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এটা আগে শুনেন। আমাদের গ্রামারের মেজর কিছু টপিক আছে যেখান থেকে কোশ্চেন আসবে, এবং কোশ্চেন থাকেই কোনো না কোনো ভাবে কোশ্চেন থাকবেই। তার মধ্যে একটা হলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আপনি মাস্ট কোশ্চেন পাবেন। এখন অনেক শিক্ষার্থীরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের সাথে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ গোলায় ফেলে। এটা গোলানো কোনোভাবে যাবে না, আপনি মনোযোগ দিয়ে শুনেন।
পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে 3 ক্যাটাগরির কোশ্চেন হবে, 3 ক্যাটাগরির। সেটা হলো আপনাকে একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, একটা ওয়ার্ড দিয়ে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে আপনাকে বললো যে কমিউনিকেশন কোন ধরনের ওয়ার্ড, what type of word is communication, what type of word is communicative, এগুলো আপনাকে বলবে। এরপরে যে বিষয়টা সেটা হলো যে আপনাকে একটা সেন্টেন্স দিতে পারে, সেন্টেন্সের ভিতরে একটা আন্ডারলাইন করে একটা ওয়ার্ড দিবে যেটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। মনে রাখবেন এটা কিন্তু সেন্টেন্সে যেভাবে আছে, যে আকারে আছে, যদি ওটা নাউন হয় সেন্টেন্স যদি ভার্ব হিসেবে বুঝে আনসার করতে হবে ভার্ব, এভাবে আপনার পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে। এরপর আপনার পার্টস অফ স্পিচ থেকে যেটা আমরা ইন্টারসেন্স বলি, পার্টস অফ স্পিচের একটা পার্ট, এটা আপনাকে একটা ওয়ার্ড দিয়ে বলবে যেটা নাউন ফর্ম কি, এটার ভার্ব ফর্ম কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডভার্ব ফর্ম কি, এভাবে। তখন আপনাকে বললো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ প্রপোজ, তাহলে প্রপোজের নাউন ফর্ম কি, এটা হলো ইন্টারসেন্সের। তাহলে এই 3 ক্যাটাগরির কোশ্চেন আপনি পার্টস অফ স্পিচ থেকে পাবেন। পার্টস অফ স্পিচ থেকে 4টা 5টা পর্যন্ত কোশ্চেন এসে থাকে, আপনি ভাগ্য ভালো হলে এখান থেকে 2-3টা কোশ্চেন পাবেন। তাহলে এই পার্টস অফ স্পিচের ভিতরে এখন আমরা ঢুকে আলোচনা করব যে কোন টপিক থেকে কি হবে। তাহলে আপনি ধরে নিলেন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন থেকে আপনি কমপক্ষে হলে 2টা কোশ্চেন এখান থেকে পাবেন। তাহলে আপনি নোট করে নিতে পারেন যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন 3 ক্যাটাগরি কোশ্চেন হবে এখান থেকে। এবং আমি আবার বলি যে যেটা আপনাকে বলবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা মুখস্থ করতে হবে, টেকনিক হচ্ছে আমি কিছু লিঙ্ক ধরাই দিব। আর একটা বিষয় হলো যে সেন্টেন্সের ভিতর আপনাকে একটা ওয়ার্ড দিয়ে আন্ডারলাইন করে দিবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, ওটা সেন্টেন্সে যেভাবে ইউজ হয় সেভাবে বলবেন। আর একটা হলো যেটা নাউন ফর্ম কি, ভার্ব ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, এই জিনিসটা আপনাকে মুখস্থ করতে হবে। এটা যতই রুলস বলি, যত যাই কিছু বলি, আপনাকে সান্ত্বনা দিয়ে কিছু রুলস বুঝাবো, আসলে কাজ হবে না। ওই রুলস দিয়ে পরীক্ষায় কোশ্চেন তেমন হবে না, কোশ্চেন যেটা আসলে ব্যতিক্রম, আপনাকে এগুলো ঠাটা মুখস্থ করতে হবে। কোথা থেকে করবেন আমি একটু পরে বলছি। সো এবার আমরা ঢুকি পার্টস অফ স্পিচের ভিতরে, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। পার্টস অফ স্পিচের ভিতরে আপনি নাউনের ভিতর চলে যাবেন। নাউনকে পিএসসির সিলেবাসে 4টা টপিক নাউনের সাথে অ্যাড করেছেন, সেটা হলো নাউন, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার। শিক্ষার্থী বন্ধুরা, নাউন, ডিটারমিনার, নাম্বার, জেন্ডার। এখন শোনেন, যারা পিলি পাস করতে চান, যারা সরকারি চাকরি পেতে চান, যারা ক্যাডার অফিসার হতে চান, তারা আমি যেভাবে বলি সেভাবে শুনবেন। আর যদি আপনার মতো করে আপনি করেন সেটা তো দায়িত্ব আপনার। কিন্তু আপনি যদি এখন চান যে না আমি নাউনে পিএইচডি করবো, নাউনে আমি বিশাল কিছু পাণ্ডিত্য অর্জন করব, তাহলে আপনি ধরা গেলেন। আপনার কিভাবে পড়তে হবে সেটা আমি বলতেছি। যে নাউন, এখন নাউন থেকে অনেক ধরনের কোশ্চেন হয়, নাউনের ক্লাসিফিকেশন। এখন দেখেন নাউনের ক্লাসিফিকেশন আপনি শুধু এতটুকু জানলে হবে এটা কোন ধরনের নাউন, ওটা কেন হলো, কি কেন হলো, এত কিছু আপনার জানার দরকার নেই। বিগত বিসিএস এ নাউনের ক্লাসিফিকেশন থেকে 3টা কোশ্চেন আসছে, জীবনে 3টা। তাও জীবনের প্রথম যে পিলি 10তম পিলিতে 2টা কোশ্চেন আসছিল, গাল এবং ক্যাটেল কোন ধরনের নাউন, এরপরে আর আসেনি। এরপরে আর আইসা 38 আসছে মাটন কোন ধরনের নাউন, আর ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসেনি। সো এটা নিয়ে আপনার মাথা ব্যথার কিছু নেই, এটা কোন ধরনের নাউন এটা আপনাকে বুঝতে হবে। যেটা কমন নাউন, এটা কালেকটিভ নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন, এনাফ। কিন্তু ওটা নিয়ে আপনাকে পিএইচডি রিসার্চ বা গবেষণা করার কোনো দরকার নেই। এবারে নাউনের পজিশন আপনাকে জানতে হবে, একটা সেন্টেন্সে কোথায় নাউন বসতে পারে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এটা দিয়ে কারেকশনে কোশ্চেন হয়, এই বিষয়টা আপনার জানতে হবে। যে আপনার সোপ এটা আনকাউন্টেবল, তাহলে এখন যারা প্রিলিমিনারি পাস করবেন তারা এতটুকু জানেন সোপ আনকাউন্টেবল, এনাফ। কিন্তু কেন আনকাউন্টেবল এত কিছু আপনি রিসার্চ করতে গেলে ভাই আপনি অনেক কিছু থেকে যাবে, আমার কথা শুনলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। এভাবে করে আমরা নাউনের যে পজিশন, এরপরে আপনাকে বিশেষ কিছু নাউন আছে যেমন কম্পাউন্ড নাউন, এটা আমরা আসলে অনেকে জানি না। কম্পাউন্ড নাউনটা যে 2টা বা একাধিক ওয়ার্ড যখন একটা নাউনের কাজ করে তখন সেটা কম্পাউন্ড নাউন হয়। যেমন হেডমাস্টার একটা কম্পাউন্ড নাউন, যেমন ক্লাসরুম একটা কম্পাউন্ড নাউন, ক্লাসরুম 2টা ওয়ার্ড। সেরকম আমার কম্পাউন্ড নাউন থেকে কোশ্চেন আসে, কিন্তু আমরা এটা অনেক কিন্তু জানি না। সো এই যে কম্পাউন্ড নাউন আছে, ভার্বাল নাউন আছে,
ভার্বাল নাউনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা দিয়ে অফের মাঝে যে একটা আইনজি যুক্ত নাউন থাকলে ওটা সাধারণত ভার্বাল নাউন বলা হয়। এরকম নাউনের যে পার্ট গুলো আছে এটা আমরা বুঝতে হবে। তো নাউনটা বোঝার বিষয়, এটা আমরা ক্লাসে ধরে ধরে আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। নাউনের ক্লাস করার পরে আপনি নাউন অন্য একজনকে শিখাতে পারবেন, একটুকু আমি লাইভ থেকে আপনাকে কনফার্ম করতে পারবো। এবং সেকেন্ড যে বিষয়টা নাম্বার, জেন্ডার, এই দুইটা বিষয় সম্পূর্ণ মুখস্থ বিষয়। নাম্বার এবং জেন্ডার এই দুইটা বিষয় সম্পূর্ণটা আপনাকে মুখস্থ করতে হবে। এবং এটা আপনি কিভাবে পড়বেন একটু খেয়াল করে শুনেন। নাম্বার, জেন্ডার আপনি শুধু ব্যতিক্রম গুলো পড়বেন, যেমন ফোকাস, ফসি, এই যে ডাটাম, ডাটা, এই যে ব্যতিক্রম গুলো আছে এগুলো আপনি বাংলাদেশের যে কোনো একটা গ্রামার বই, যদি বাংলাদেশের বই আপনি না পড়েন, ইন্ডিয়ান পিসি দেশের যে বইটা আছে ওখান থেকে শুধু ব্যতিক্রম গুলো আপনি পড়েন, ওগুলো মুখস্থ করেন, আপনি যে কোনো জবে এখান থেকে কোশ্চেন কমন পাবেন। নাম্বার থেকে, জেন্ডার থেকে, আসলে জেন্ডার থেকে আপনি ওই সেম নিয়মে ব্যতিক্রম গুলো আপনি পড়বেন। ডিটারমিনার থেকে কোশ্চেন আসেই, একটা কোশ্চেন প্রায় দেখা যায় ডিটারমিনার থেকে। সো এই টপিকটাকে আপনার গুরুত্ব দিতে হবে। সো দেখেন এখানে আপনাকে ডিটারমিনারটা বোঝার বিষয়, নাউনটা বোঝার বিষয়, নাম্বার জেন্ডার আপনি নিজেতে মুখস্থ করতে হবে। কোথা থেকে মুখস্থ করবেন? ইন্ডিয়ান পিসি দেশের বই থেকে। সেখানে ব্যতিক্রম যেগুলো আছে ওগুলো ভালো করে পড়েন, এনাফ। এখন এই যে নাম্বার, জেন্ডার, ডিটারমিনার এবং নাউন, এই চারটা টপিক মিলিয়ে বিসিএস এ 19টা কোশ্চেন আসছে। 10তম থেকে 40 পর্যন্ত 19টি কোশ্চেন আসছে। এবং আমি সেদিন আমাদের কনফিডেন্সের পেজে একটি পোস্ট করেছিলাম যে 19টি কোশ্চেন কোথা কোথা থেকে আসছে, কয়টা আসছে, এগুলো আমি সব ওখানে ডিটেলস ভেঙে ভেঙে পোস্ট করেছি। আপনারা আমাদের কনফিডেন্সের পেজে চোখ রাখবেন। আমি ওখানে প্রায় কিছু পোস্ট করার চেষ্টা করি এবং এর পরবর্তীতে নিয়মিত কনফিডেন্সের পেজে আমি পোস্ট করবো যে আপনি কোন টপিক থেকে কিভাবে পড়বেন, এগুলো আমরা পোস্টে দিয়ে দিব রেগুলার। সো আপনার এগুলো নাউনের পার্ট। এবার আসেন প্রোনাউন। প্রোনাউন থেকে বিসিএস এর 7 থেকে 8টি কোশ্চেন এখন পর্যন্ত আসছে এবং এই 7 থেকে 8টি কোশ্চেন আসছে, প্রোনাউন থেকে প্রায় কোশ্চেন আসে। তাহলে এখন দেখেন আপনাকে ক্রিটিক্যাল জায়গায় নক করতে হবে। ক্রিটিক্যাল জায়গাটা কি? প্রোনাউনের ক্লাসিফিকেশন। একে বলে বাদ দেন, প্রোনাউনের ক্লাসিফিকেশন আরে কি দরকার, এগুলো তো জানি যে ইস হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ওই দিস হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, এ তো জানি। আসলে ভাই জানার মধ্যে যে কত ঝামেলা আছে এইটা আমরা বুঝতে পারি না। দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়াতে গিয়ে আমাদের বাংলাদেশের অনেক বই আমি দেখেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ওখানে ইজ, এভরি, এইদার, নেইদার, 4টা প্রোনাউন লেখে, অনেক লেখক লেখে ইজ, এভরি, এইদার, নেইদার, অনেকে লেখে। এই প্রোনাউন হতে পারে না। এভরি সবসময় হবে একটি অ্যাডজেক্টিভ অথবা এটা হবে একটা ডিটারমিনার। তাহলে এভরি একটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা একটা ডিটারমিনার। এখন আসলে এভরি আসলে নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এখন এভরি আছে, এভরিতে টিক দিয়ে দিলেন, তাহলে তো আপনি ধরা খেয়ে গেলেন। এই যে ক্রিটিক্যাল বিষয়গুলো, যে প্রত্যেকটা প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। প্রত্যেকটা বললে ভুল হবে, সরি, মোস্ট অফ দ্য প্রোনাউন অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, যেগুলো নাউনের সাথে বসলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন দিস ইজ এ বুক, এখানে দিসটা একটা প্রোনাউন, কিন্তু দিস বুক ইজ ভেরি ইজি, এই যে দিস বুক ইজ ভেরি ইজি, এখানে দিসটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো এই যে ক্রিটিক্যাল বিষয়গুলো, এগুলো ইনশাল্লাহ আমরা ক্লাসে আপনাকে হাতে ধরে 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 শিখাবো। আপনাদের এ নিয়ে টেনশন করতে হবে না। বোঝার বিষয়গুলো আমাদের কাছে ছেড়ে দেন, আমরা চিন্তা করব, আপনাদেরকে শিখাবো, কিন্তু আপনারা কমিটমেন্ট করবেন আপনারা আমাদের সাথে আছেন কিনা, আমাদের কথা শুনবেন কিনা, আমরা যেভাবে বলবো সেই কথাগুলো মানবেন কিনা। ভালো করার দায়িত্ব আমাদের, কিন্তু কমিটমেন্ট করতে হবে, আপনার শুনতে হবে। সো প্রোনাউনটাকে এভাবে করে আপনি প্রোনাউনের যে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্ট গুলো আপনাকে শিখতে হবে। এভাবে করে আমাদের পার্সোনাল প্রোনাউনের যে ব্যবহার, প্রিপজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, বিভাবের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, এই যে বিষয়গুলো এগুলো আপনাকে শিখতে হবে। তার মানে প্রোনাউনটাকে আপনার রাখতে হবে। এবার আসেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ভাইয়া এটা নিয়ে আপনার এখানে ক্লাসিফিকেশন পড়ার কোনো দরকার নেই। এখানে ক্লাসিফিকেশন থেকে তেমন কোনো কোশ্চেন কখনোই বিসিএস এ হয়নি আর হয় না। সো ক্লাসিফিকেশন এখানে মাথা ব্যথা নেই। কেন নেই? অ্যাডজেক্টিভের স্পেসিফিক ক্লাসিফিকেশন পাওয়া যায় না। এক এক বইয়ে এক এক রকম, এক এক লেখক এক এক রকম, এক এক গবেষক এক এক রকম বলছেন। সো এই জন্য
অ্যাডজেক্টিভের স্পেসিফিক ক্লাসিফিকেশন পাওয়া খুবই টাফ, অ্যাডভার্বেরও স্পেসিফিক ক্লাসিফিকেশন পাওয়া খুবই টাফ। এখানেও বিভিন্ন লেখক বিভিন্নভাবে মতবাদ প্রকাশ করে ক্লাসিফিকেশন করছেন। সো এই দুইটা জায়গা আসলে ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন আসে না, কিন্তু প্রোনাউনের ক্লাসিফিকেশন কিন্তু আপনাকে শিখতেই হবে। সো এবারে ভালো করে শুনেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে আপনি শুধু পড়বেন কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন, সেন্টেন্সের মধ্যে আছে বের করতে হবে। কথা ক্লিয়ার কিনা? যেমন মাদার স্যাট ভিজিলেন্টলি বিসাইড হার সিক বেবি, এই যে ভিজিলেন্টলি এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? তাহলে ভিজিলেন্টলি মাদার স্যাট, ভিজিলেন্টলি ভিজিলেন্ট অ্যাডভার্ব, এই যে একটা বিষয়, এটা কিন্তু আপনাকে শিখতে হবে। এখানে শুধু শিখবেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন সেন্টেন্সের ভিতরে, এবং আপনি আলাদাভাবে আইডেন্টিফিকেশনটা শিখবেন, যে ওয়ার্ড দিলে আপনি বের করতে পারবেন কিনা যেটা একটা অ্যাডজেক্টিভ কিনা, যে এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমাদের যে ট্রান্সফরমেশন আছে, যে অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডভার্ব ফর্ম, যে একটা ওয়ার্ড দিয়ে এটা অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডভার্ব ফর্ম, এগুলো শিখতে হবে। এখানে ক্লাসিফিকেশন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা চলে যাব ভার্ব। ভার্ব ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। ভার্ব ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। ইউ ক্যান নট ইমাজিন ইংলিশ উইদাউট ভার্ব। আপনি ভার্ব ছাড়া ইংলিশকে কল্পনা করতে পারবেন না, আপনি ভার্ব ছাড়া ইংলিশকে চিন্তা করতে পারবেন না। ভার্ব হলো ইংলিশের মেরুদণ্ড। টোটাল ইংলিশের মোস্ট অফ দ্য একটা জায়গা জুড়ে আছে ভার্ব। সো ভার্বের উপরে আপনাকে জোর দিতেই হবে। ইংলিশ লিখতে যান, ইংলিশ বলতে যান, গ্রামার করতে যান, ভার্ব ইজ দ্য সোল অফ ইংলিশ, ভার্ব ইজ দ্য হার্ট অফ ইংলিশ, ভার্ব ইজ দ্য ব্যাকবোন অফ ইংলিশ। সো ভার্বকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এখন ইংলিশ গ্রামারের 55 থেকে 56 প্রকার প্লাস ভার্ব আছে, 55 থেকে 56 প্রকার প্লাস আরো বেশি আছে। সো এত কি আপনার পক্ষে পড়া সম্ভব? আপনি তো বলবেন শেষ, আমাদের হবে না, পারি না একটা, পারি না দুইটা, দিছে 56 প্রকার। আসলে 56 প্রকার পড়তে হবে না। আপনি কোথায় পড়বেন ভালো করে শুনেন। আপনি ভার্বের যে পার্ট গুলো থেকে বিসিএস এ কোশ্চেনই হয়, বিসিএস এ চিন্তা করবেন যেভাবে কোশ্চেন করে, একটা হলো আপনাকে কোনখানে দ্রুত আটকানো যাবে এক, এবং আপনার শেষ কোথায় তারপর থেকে তারা শুরু করে। এখানে ভার্বের মোস্ট পার্ট ফাইনিট নন ফাইনিট। ফাইনিট নন ফাইনিটে গিয়ে আপনি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা শিখবেন জেরান্ড এবং পার্টিসিপল। জেরান্ড এবং পার্টিসিপলের ম্যাজিক টেকনিক ইনশাআল্লাহ ক্লাসে দেখাবো। অনলি একটা টেকনিক, একটা টেকনিক দিয়ে 1 সেকেন্ডের ভিতরে আপনি যে কোনো জেরান্ড যে কোনো পার্টিসিপল আপনি আনসার করতে পারবেন। সো এই যে ম্যাজিক টেকনিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। সো এই যে বিষয়টা, যে আপনাকে জেরান্ড এবং পার্টিসিপল এই দুইটা বিষয়ের উপর যথেষ্ট পরিমাণ আপনাকে জোর দিতে হবে। এরপর আপনি কি শিখবেন? লিঙ্কিং ভার্বের ইউজ। এই লিঙ্কিং ভার্বটা আপনাকে শিখতে হবে। এরপর আপনাকে শিখতে হবে ফ্যাক্টেটিভ ভার্ব। এরপরে এই যে ফ্যাক্টেটিভ ভার্বটা আপনাকে শিখতে হবে। এরকম করে কিছু ভার্ব আছে যেগুলো আপনাকে শিখতে হবে। তো আপনি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে রাখবেন জেরান্ড এবং পার্টিসিপল, পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল লাগে না, আপনি শুধু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দুইটা পড়বেন। আর জেরান্ড পার্টিসিপল, এদিকে লিঙ্কিং ভার্ব, আর পড়বেন কি ফ্যাক্টেটিভ ভার্ব। কি ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে এই যে বিষয়গুলো আপনি ভালোভাবে ভার্ব থেকে পড়বেন। তাহলে দেখেন ভার্বের বিশাল জগৎ থেকে আপনাকে ছোট করে দিলাম। আর অন্যান্য যে টুকিটাকি পার্ট গুলো সেগুলো আপনি এমনিই পারবেন। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো কঠিন কিছু না, এগুলো আপনি অটো পারবেন। আপনি মোস্ট ফোকাস করবেন একটা জায়গায়, সেটা হলো কোন জায়গাটায় বলেন তো? জেরান্ড এবং পার্টিসিপল। ভার্বের পরে আসেন প্রিপোজিশন। প্রিপোজিশন, যদি আপনি বাংলাদেশে থাকতে চান, যদি বাংলাদেশে চাকরি করতে চান, যদি বাংলাদেশে চাকরি পাইতে চান, এই যে যদি বাংলাদেশে চাকরি পেতে চান, যদি বাংলাদেশে থাকতে চান, আর যদি বাংলাদেশে আপনি জব করে কিছু খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রিপোজিশন শিখতে হবে। প্রিপোজিশন না শিখে আপনার উপায় নেই। প্রিপোজিশন আপনাকে শিখতে হবে। এখান থেকে কোশ্চেন আসবে 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 100%। এখন আপনি শুনেন, যদি কপাল খারাপ হয় এখান থেকে অনেক সময় বেশি কোশ্চেন চলে আসে। 36 বিসিএস এর প্রিপোজিশন থেকে 6টি কোশ্চেন আসছে, 6টি।
36 বিসিএস আজকের আজকের লাইভ শেষে আপনি গুনবেন 36 বিসিএস এর কোশ্চেনটা বের করে একটা একটা করে গুনবেন, দেখবেন 6টা কোশ্চেন আসছে শুধু প্রিপজিশন থেকে। তাহলে আপনি এবার বুঝতে পারতেছেন যে প্রিপজিশন 6টা 4টা 5টা 3টা 2টার নিচে আসে না বললেই চলে। প্রিপজিশনের রুলস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দুইটা দিক থেকে কোশ্চেন আসে। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আপনি কোনগুলো পড়বেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আপনি শুধুমাত্র বিগত বিভিন্ন জবে যে কোশ্চেন গুলো আসছে এগুলো আপনি একটা 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 ধরে ধরে পড়বেন, এবং যখন কনফিউজড হবেন অবশ্যই আমাদের বিসিএস কনফারেন্সের ইংলিশ পরিবারের কাছ থেকে আপনি সহায়তা নিতে পারবেন। আপনি স্যারদের হেল্প নেবেন, এবং কিছু এখানে দু একটা কোশ্চেন আমি একটু না বললেই নয়, যে আমাদের প্রচলিত বইগুলোতে যে কাজটা করা হয়, যেমন একটা কোশ্চেনে আলোচনা করি, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, দ্য ট্রেন ইজ রানিং টু টাইম, মন দিয়ে শুনবেন। এই কোশ্চেনটা বাংলাদেশের মোস্ট অফ দ্য বই আনসার দেওয়া আছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। এখন দেখেন অন টাইম, কিন্তু বিসিএস এ কিন্তু কোশ্চেন দিচ্ছে দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম, এখন অনেকে অন টাইম দিয়ে দিছে, এখানে কিন্তু অন টাইম কখনোই হবে, এটা আনসার হবে টু টাইম। কেন হবে? এই কোশ্চেনটা নেওয়া হয়েছে ইন্ডিয়ান পিকে ডি সরকার, এই টেক্সট বুক এই টেক্সট বুক অফ যেটা পিকে ডি সরকার যে বইটা ইন্ডিয়ান, ওখান থেকে নেওয়া হয়েছে। ওখানে বহু সেন্টেন্সটা দেওয়া আছে দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। ভাইয়া আরেকটা কোশ্চেনে আলোচনা করি। কোশ্চেনটা হলো 8 men were concerned as the plot, বাংলাদেশের মোস্ট অফ দা বইয়ে বলা আছে ফর দা প্লট, আসলে এখানে ফর না, 8 men were concerned in the plot, ইন কোশ্চেনটি ইন্ডিয়ান পিকে ডি সরকারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে ঢুকবেন, কনসার্ন এ ঢুকবেন, কনসার্ন ইন দেয়া আছে, ওখানে হুবহু একটা উদাহরণ দেয়া আছে 5 men were concerned in the plot। তা দেখেন ওখানে 5 বিসিএস এ শুধু 8 men লাগিয়েছে, উদাহরণ ওইটাই হুবহু। এখানে কনসার্ন মানে জড়িত ছিল, 8জন লোক চক্রান্তের সাথে জড়িত ছিল। তাহলে দেখেন কোশ্চেন কোথা থেকে আসে, কোন জায়গা থেকে আসে, এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে খুঁটিনাটি বলে দিতে পারবো। এভাবে ইউজেস অফ যে বইটা আছে, ইউজ অফ ইংলিশ গ্রামার মাইকেলসন যেটা আছে অক্সফোর্ডের, মাইকেলসনের বই থেকে অজস্র কোশ্চেন, অনেক কোশ্চেন বিসিএস এ হুবহু চলে আসছে, অনেকে জানেন। এই যে পিকেডি সরকার, এই যে রেনান মার্টিন, এই যে পিসি দাস, এগুলো থেকে হুবহু কোশ্চেন চলে আসে, অনেকে জানে না। এগুলো আপনাদের জানার দরকার নেই, আমরা জানবো, আমরা আপনাদেরকে দিব, শুধু আমাদের সাথে থাকবে। তো প্রিপজিশন আপনাকে এভাবে করে শেষ করতে হবে। প্রিপজিশনের পরে আসলে কনজাংশন বিসিএস এর সিলেবাসে দিয়েছে, এখান থেকে তেমন কোনো কোশ্চেন হয় না। তবে কনজাংশনটা আপনাকে অবশ্যই খুঁটিনাটি শিখতে হবে যারা ইংলিশ রিটেনে ভালো করতে চান, কারণ কনজাংশন দিয়ে ইংলিশ রিটেনে অনেক কিছু হয়। যেমন রান অন সেন্টেন্স লিখতে গেলে কনজাংশনের ইউজ লাগে, আপনাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন করতে গেলে এখানে আপনার ওই বিষয়টা দরকার হয়, সেগুলো আপনাকে কনজাংশনটা এজন্য শিখতে হবে। এরপরে চলে আসি আমরা যে ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মস অনেকে এটা নিয়ে অনেক মাথা কামায়, আসলে অনেকে জানেনি এটা আসল রহস্য। ফ্রেজ এন্ড ইডিয়মস, এখানে ফ্রেজ কি ইডিয়মস কি? ফ্রেজ হলো যেটা শব্দের সাথে অর্থের মিল থাকে, এটা হলো ফ্রেজ। আর ইডিয়মস হলো শব্দের সাথে অর্থের মিল থাকে না। ইডিয়মসটা আপনাকে ঠাঠা মুখস্থ করতে হবে, বিভিন্ন জবের কোশ্চেন ঠাঠা মুখস্থ করতে হবে। আর ফ্রেজ যে বিষয়টা সেটা আইডেন্টিফাই করতে হবে। এখন আপনি আইডেন্টিফাই যে করবেন, আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, ফ্রেজ থেকে বিসিএস এর জীবনে 3টা কোশ্চেন আসছে, 3টা। এটা জীবনে কোশ্চেন আসছে 28তম বিসিএস এ একটা, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এখানে ফর দ্য বাস এটা কোন ধরনের ফ্রেজ? এটা 28তম বিসিএস আসছে প্রথম, এরপরে আর আসেনি। এরপর 37 বিসিএস একটা কোশ্চেন আসছে, আর এই গেল 40 বিসিএস একটা কোশ্চেন আসছে। এখান থেকে টোটাল জীবনে 3টে কোশ্চেন আসছে। সো আপনি শিখবেন না তা কিন্তু নয়, 35-এর পরে কিন্তু এখান থেকে 2টা আসছে, তার মানে আসতেই পারে, শিখতে হবে। আর এটা খুবই সহজ একটা টপিক, আমরা ক্লাসে আমি ডিটেলস পড়াই, এই জন্য এটা পড়াতে গেলে আমি একটু বেশি সময় নিই, 1.5-2 ঘন্টা বসে পড়াই, কিন্তু যদি শর্টকাটে পড়ানো এটা 45 মিনিট 1 ঘন্টা শেষ করা যায়। কিন্তু আসলে শর্টকাট পড়লে অনেক সময় মনে রাখা যায় না, অনেক কিছু বোঝা যায় না, কিন্তু আমরা ডিটেলস ক্লাসে পড়ানোর চেষ্টা করি। সো এরপরে যে বিষয়টা সেটা হলো যে ক্লাউজ আইডেন্টিফিকেশন। ক্লাউজ আইডেন্টিফিকেশন থেকে আসলে বিসিএস এ কয়টা কোশ্চেন আসছে আপনি শুনলে অবাক হবেন। এখান থেকে জীবনে 2টা কোশ্চেন আসছে, 2টা।
37 বিসিএস একটা, 38 বিসিএস একটা, আর এখান থেকে কোনো কোশ্চেন হয়নি। সো আপনাকে শিখতে হবে, তো এগুলো নিয়ে টেনশন করা যাবে না, শিখতে হবে। 37 বিসিএস 38 বিসিএস দুইটা কোশ্চেন আসছে এখান থেকে। এবার আমরা চলে যাব যে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রায় কোশ্চেন হয়, এবং রাইট ফর্ম অফ ভার্বস ভালো করতে গেলে আপনাকে 7 থেকে 8টা টপিকের উপরে জোর দিতে হবে। 7 থেকে 8টা টপিক, এটা অনেকে জানে না। সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, এটা রাইট ফর্ম ভার্বস একটা পার্ট। আপনাকে শিখতে হবে টেন্সের সকল ব্যবহার, রাইট ফর্ম ভার্বস একটা পার্ট। এরপরে ভার্বের কিছু ইউজ আছে, যেটাকে আমি বেসিক্যালি বলি সিকোয়েন্স অফ ভার্ব। সিকোয়েন্স অফ ভার্ব কোনো টপিক নেই, আমার দেয়া একটা কথা, যে সিকোয়েন্স অফ ভার্ব মানে একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আইএনজি হয়, ইনফিনিটিভ হয়, পার্টিসিপল হয়, আবার অনেক সময় একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে বেস ফর্ম হয়। এই বিষয়টা আমাদের ক্লিয়ার রাখতে হবে, এটা কারেকশনের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপর এখান থেকে কন্ডিশনাল শিখতে হবে। কন্ডিশনাল খুবই সহজ টপিক, এবং এখান থেকে প্রায় বিসিএস এ কোশ্চেন দেখা যায়, খুবই সহজ, শিখতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। এখান থেকে প্রায় বিসিএস এ কোশ্চেন হয় কন্ডিশনাল থেকে, তাহলে আপনাকে কন্ডিশনালটা শিখতে হবে। এরপরে আপনাকে যে বিষয়টা শিখতে হবে সেটা হলো কি, যে পজিটিভ ভার্বের ব্যবহার শিখতে হবে, সিকোয়েন্স অফ টেন্স শিখতে হবে, সাবজাংটিভ শিখতে হবে, প্যারালিজম একটা টপিক আছে সেটাও শিখতে হবে, এটা অনেক সময় লাগে। তাহলে যে আই লাইক, এখন আই লাইক এর পরে দিল সুইমিং, আই লাইক জাম্পিং, এন্ড দিয়ে দিল ড্যাশ। তাহলে জাম্পিং এন্ড এর পরের ভার্বটা আইএনজি হবে। এই রুলসটাকে বলা হয় প্যারালিজম, প্যারালিজমের রুলস, যে একটা সিকোয়েন্স বজায় রেখে আইএনজি 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 লাস্টেরটাও গিয়ে আইএনজি, টু 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 লাস্টেরটাও গিয়ে টু। এটা আমাদের এখানে শিখতে হবে। এই 8টা টপিক আপনাকে শিখতে হবে। এটা শুধু পিলির জন্য না, পিলি বলেন, রিটেন বলেন, ইংলিশ লিখতে যান, বলতে যান, যা কিছু করেন, এই ভার্বের ব্যবহার আপনার দরকার আছে। তাহলে রাইট ফর্ম ভার্বস এর পরে আপনি চলে আসেন যে আমরা ট্রান্সফরমেশনে চলে যাব। ট্রান্সফরমেশন নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই। ট্রান্সফরমেশন আপনি যে সময় দিয়ে শিখবেন, প্লিজ জন্য ওই সময় দিয়ে আপনি ভোকাবুলারি শিখেন, কারণ ট্রান্সফরমেশন শিখতে হলে অনেক কিছু আপনাকে শিখতে হবে। জীবনে কোশ্চেন আসছে দুইটা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে দুইটা কোশ্চেন আসছে, একটা 37, একটা 38, অর্থাৎ 37 এবং 38 বিসিএস এ এখান থেকে দুইটা কোশ্চেন আসছে। তাইলে দেখেন এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিংবা ওই যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই যে বিশাল একটা ঝামেলা, এই ঝামেলা যদি আপনার 1 মার্ক না হয় বাদ দেন, 1 মার্ক না হলে আপনি আটকা পড়বেন না, আপনি অন্য জায়গায় গিয়ে ভোকাবুলারিতে সময় দেন, অন্য জায়গায় সময় দেন। কিন্তু আপনাকে রিটেনে গেলে এই জায়গাটাই আপনাকে ভালো করে শিখতে হবে, কারণ যারা রিটেনে ভালো করবেন, এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে রিটেনে বিশাল একটা পার্ট, সেটা হলো আপনাকে যখন একটা প্যাসেজের সামারি করতে হবে, সামারি কিন্তু রিটেনে লিখতে হয়, পুরো প্যাসেজটা যখন আপনি সামারি করবেন, সামারির ভিতর 3-4টা সেন্টেন্সকে আপনার এক সেন্টেন্সে টেনে আনতে হবে, ওটা কিন্তু ওই সিম্পল সেন্টেন্সে টেনে আনতে হয়। রান অন সেন্টেন্স একটা ইয়ে আছে যেটাকে জয়নিং সেন্টেন্স বলি, ওটা রিটেনে হয়, ওখানে 10 মার্কের কোশ্চেন হয়, 5টা কোশ্চেন থাকে 10 মার্ক, 5টা কোশ্চেনে অ্যাড করতে হয়, 2টা করে সেন্টেন্স দেওয়া থাকে, 2টাকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হয়, যেটা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেরই একটা পার্ট, বা এটাকে ব্যবহার করে ওখানে করতে হয়। সো যারা রিটেনে ভালো করবেন তারা ট্রান্সফরমেশনটাকে একবারে খুঁটিনাটি ধরে ধরে শিখবেন। তাহলে আপনি কিন্তু পিলি পাস করতে আসেননি, আপনি আসেন ক্যাডার হতে। তাহলে ক্যাডার হতে হলে আপনি চিন্তা করবেন শুধু পিলি নয়, আমার রিটেনও পাস করতে হবে, ভাইভাও ভালো করতে হবে। সো রিটেন পাস করতে হলে আপনাকে এই ট্রান্সফরমেশনের পার্টটা A to Z ভালোভাবে আপনার নখদর্পণে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, লাইভ প্রায় 50 মিনিট ধরে চলছে, তো আমি বিসিএস কনফারেন্সের কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব একটু সময় আমাকে বাড়িয়ে দেওয়ার জন্য, কারণ আসলে ইংলিশের বিষয়টা তো একটু খুঁটিনাটি না বললে স্টুডেন্ট আসলে ধরতেও পারবে না। সো একটু সময়টা বাড়িয়ে দিবেন। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেটা হলো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এরপর আসি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ আপনাকে শিখতে হবে। ভয়েস চেঞ্জ থেকে বিগত বিসিএস এর 15টি কোশ্চেন আসছে, এবং শুধু বিসিএস না, বিসিএস, ব্যাংক জব, আপনি যাবেন প্রাইমারি নিয়োগ, বা আপনি শিক্ষক নিবন্ধন বা আদার্স অন্যান্য জব, ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন প্রায় থাকে। প্রাইমারি নিয়োগ বা আপনার শিক্ষক নিবন্ধন, এগুলো তো ভয়েস চেঞ্জ ফরজ, একবার ফরজে আইন একটা কোশ্চেন থাকবেই, ভয়েস বা ন্যারেশন এগুলো থেকে কোশ্চেন থাকবেই। সো এই জন্য আপনাকে ভয়েস চেঞ্জ থেকে বিগত বিসিএস এর 10তম থেকে 40 পর্যন্ত
এখন পর্যন্ত 15টা কোশ্চেন আসছে, 15টা। তাহলে দেখেন 15টা কোশ্চেন যদি এখান থেকে এসে থাকে, আপনাকে এই 15টা কোশ্চেন যদি আপনি বুঝে বুঝে সলভ করতে পারেন, আপনার দেখবেন ভয়েস সেন্স আপনার মোটামুটি কভার হয়ে গেছে। সো ভয়েস সেন্সটা আপনাকে শিখতে হবে। এরপরে আমরা চলে যাব কারেকশন। কারেকশন আসলে কোনো গ্রামারের পার্ট নয়, কারেকশন মানেই ওভারঅল ইংলিশ, সকল ইংলিশ মিলেই আমাদের কারেকশন। সো এই জন্য কারেকশনের যে বিষয়টা আমি বলবো, আপনি টোটাল ইংলিশ যখন ভালো পারবেন, টোটাল গ্রামাটিক্যাল রুলস গুলো যখন আপনার কমপ্লিট হবে, তখন কারেকশনটা আপনি ধরবেন এবং কারেকশন থেকে কোশ্চেন থাকে। তাহলে আশা করি গ্রামারের সিলেবাসটুকু বুঝতে পারছেন। তাহলে গ্রামারটাকে আপনি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনার ইংলিশ রিটেনে গিয়ে অনেকটা হেল্প হবে। কারণ রিটেনে আমাদের রিডিং এবং রাইটিং দুইটা পার্ট লাগে। রাইটিং পার্টটায় গিয়ে আপনি যদি গ্রামাটিক্যাল ভুল করেন, আপনি কিন্তু ভালো করতে পারবেন না। সেই জন্য গ্রামাটিক্যাল ভুলগুলো যাতে না হয়, এখানে আপনি যদি গ্রামারটাকে ভালোভাবে শিখেন, আপনি ওখানে গিয়ে অনেকটা ভালো করতে পারবেন। এরপরে আমরা চলে যাব ভোকাবুলারির পার্টে। ভোকাবুলারি, অনেকেই ভোকাবুলারি আসলে নিয়ে অনেক চিন্তিত, ভোকাবুলারি মুখস্থ হয় না, পারি না, ভাইয়া কি করব, অনেক কঠিন। সো আসলে কঠিন বিষয়টা না, আপনাকে এটা একটা আপনার ট্র্যাকটা নিয়ে আসতে হবে, আপনি কিভাবে পড়বেন এই জিনিস। আমরা অনেকে জানি না যে 35 থেকে নতুন সিলেবাসে 35 থেকে 40 পর্যন্ত আসলে ভোকাবুলারি থেকে কিভাবে কোশ্চেন হয়, সেটা কিন্তু আমরা অনেকে জানি না। কোনো শিক্ষার্থী বলতে পারবে না যে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কতগুলো কোশ্চেন হয়েছে বা মিনিংস দিয়ে কতগুলো কোশ্চেন হয়েছে। দেখেন, আমি একটা টপিক বলি, অ্যানালজি। অ্যানালজি কিন্তু বিসিএস এর সিলেবাসে নেই, কিন্তু 35তম থেকে 40 পর্যন্ত এর মধ্যে 2টা কোশ্চেন আসছে অ্যানালজি থেকে। তাহলে দেখেন, সিলেবাসে কিন্তু নেই, কিন্তু কোশ্চেন কিন্তু আসছে। তাহলে আপনাকে শিখতে হবে। যারা ব্যাংক জব দিবেন, অ্যানালজি ফরজ। ব্যাংক জবের জন্য অ্যানালজি ফরজ, আপনাকে শিখতেই হবে। তাহলে দেখেন, এই যে কিছু কিছু টপিক থাকে সিলেবাসের বাইরে, যেমন ন্যারেশন কিন্তু আমাদের বিসিএস এর সিলেবাসে নেই, পিএসসি প্রদত্ত সিলেবাসে ন্যারেশন নেই। আপনি দেখবেন ন্যারেশন থেকে কিন্তু বিসিএস এ কোশ্চেন আসছে, সম্ভবত 2-3টা কোশ্চেন আসছে। তো এই যে কিছু টপিক থেকে আউট অফ সিলেবাস কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। সেবার আমরা চলে যাব আসলে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে। আমি যতই চিন্তা করি, সিনোনিম অ্যান্টোনিমের চেয়েও ভোকাবুলারির যে বিষয়টা ভয়াবহ, সেটা হলো মিনিংস। মিনিংস থেকে 35 থেকে 40 পর্যন্ত প্রতিবারই কোশ্চেন আসছে। ইভেন 37 বিসিএস এ 5টা কোশ্চেন আসছে। এই যে 37-এ আসছে 5টা কোশ্চেন, 38-এ আসছে 2টা, আর বাকিগুলোতে আসছে 3টে করে মিনিং থেকে। তাহলে মিনিং এর কোশ্চেন গুলো কি? তাহলে প্যানাসিয়া, তাহলে প্যানাসিয়া মিন্স, এখন প্যানাসিয়া বলতে কি বোঝায়? এখন প্যানাসিয়া বিষয়টা হলো যে সর্বরোগের মহা ঔষধ, ওটাকে বলা হয় প্যানাসিয়া। ওই যে 1 ফাইল খাইলে সব রোগ সারিয়ে যাবে, এটা হলো প্যানাসিয়া। তাহলে যে 1 ফাইল খাইলে সব রোগ সারবে, এটাতে প্যানাসিয়া। এই প্যানাসিয়ার মিনিং কি? তাহলে যদি বলি কিওর অল, এটা বিশেষ কিওর অল, তাহলে কিওর অল মানে সবকিছুই আমার হবে। সো এই যে এটাকে বলে মিনিংস। মিনিংস 2 ভাবে আসে, একটা হলো ওয়ার্ড দিয়ে বলে এটার মিনিং কি, আর সেন্টেন্সের ভিতরে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে বলতে পারে এটা মিনিং কি। তখন সেন্টেন্সের যে মিনিং এ আসছে, আপনাকে ওই মিনিং এই আনসার করতে হবে। যেমন আপনাকে একটা সেন্টেন্স বলি যে মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ লিভ বিলো দা পভার্টি লাইন। এখন বিলো দা পভার্টি লাইন, এখানে বিলো বলতে কি বোঝানো হয়েছে? বিলোর নিচে আন্ডারলাইন করে দিল বা লাইনের নিচে আন্ডারলাইন করে দিল, লাইন মিন্স কি? তাহলে দেখেন, আপনাকে কিন্তু মিনিং শিখতে হবে। আপনি শুধু সিনোনিম অ্যান্টোনিম নিয়ে লাভাচ্ছেন। আরে ভাই, সিনোনিম অ্যান্টোনিম পরে আসেন, আপনি আগে মিনিংস এ যোগ দেন। কারণ মিনিংস থেকে 3টে করে কোশ্চেন আসছে প্রায় বিসিএস 35-এর পরে 40 পর্যন্ত। 37-এ আসছে 5টা, 38-এ আসছে 2টা, আর বাকিগুলো আসছে 3টে করে। তা দেখেন, আপনি মিনিং শিখলে কিন্তু আপনার সিনোনিম অ্যান্টোনিম অটোমেটিক হয়ে যাচ্ছে। এবার আসেন যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা সেন্টেন্স বেসড কোশ্চেন, বাট আমি এটাকে ভোকাবুলারির ভিতরে ফেলাচ্ছি কারণ মুখস্থ বিদ্যা, এজন্য আপনাকে ভোকাবুলারির ভিতরেই ফেলিয়ে দিচ্ছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডমস, এই 2টা মিলে আমাদের কোশ্চেন কিন্তু বিসিএস আসছে। তাহলে দেখেন যে এখান থেকে আমাদের যে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা যেটা ইডম, যেটা এখানে 38, 39, 40 এই 3টে বিসিএস এখান থেকে কোশ্চেন আসছে।
তিনটে বিসিএস এ আসছে। 35, 36, 37 এখান থেকে কোশ্চেন আসেনি, এবং 38 আসছে একটা, 39 দুইটা, 40 দুইটা এখান থেকে। এখন অনওয়ার্ড সাবস্টিটিউশন কি, যেটা আমরা বাংলা ব্যাকরণে পড়ি এক কথায় প্রকাশ, ওটা ইংলিশে অনওয়ার্ড সাবস্টিটিউশন। এখান থেকে কোশ্চেন আসে, আপনি দেখবেন। সো দেখেন, অনওয়ার্ড সাবস্টিটিউশনের পরে আপনাকে যে বিষয়টা স্পেলিং, স্পেলিং থেকে কিন্তু আপনার কোশ্চেন হয়। স্পেলিং থেকে আপনাকে একটা পরিসংখ্যান দিই, সেটা হলো যে 38, 39, 40 এই তিনটে বিসিএস এ স্পেলিং থেকে কোশ্চেন আসছে নতুন সিলেবাসে। 38 একটা, 39 দুইটা, আবার 40 একটা। 35, 36, 37 স্পেলিং থেকে কোনো কোশ্চেন বিসিএস এ আসেনি। এখন দেখেন সিনোনিম অ্যান্টোনিম 35 থেকে 40 পর্যন্ত, এর মধ্যে একটা একটা করে আসছে। 35 আসছে একটা, 36 আসেনি, 37, 38 এগুলো একটা করে, একটা বিসিএস এর সম্ভবত দুইটা আসছিল সিনোনিম অ্যান্টোনিম। এখন আপনি এখানে একটা কাজ করবেন বাসায়, সেটা হলো যে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, মিনিংস এই চারটা বিষয় একটার ভিতরে ফেলবেন। পড়ার সময় একটা দিয়ে চারটা কভার করবেন। আপনি যখন একটা সিনোনিম অ্যান্টোনিম পড়বেন, অবশ্যই যতটা ক্রিটিক্যাল মিনিং হয়, মিনিংটার সাথে সাথে খাতায় লিখে পড়বেন। তাহলে দেখেন আপনি কিন্তু মিনিং চলে আসলো। তাহলে সিনোনিম অ্যান্টোনিম পড়বেন, সাথে মিনিংটা ক্লিয়ার করে ফেলবেন। মিনিং কিন্তু অনেক সময় সিঙ্গেল ওয়ার্ডে হতে পারে, অনেক সময় ব্যাখ্যা আকারে হতে পারে। আর একটা কথা আমি আবার বলে দিই, এই মিনিংটা যেভাবে প্রিলিমিনারিতে খুবই ইম্পর্টেন্ট, এই মিনিং থেকে রিটেনে কিন্তু 5 মার্ক আসেই। 35-এর পরে নতুন সিলেবাস এখন পর্যন্ত 40 পর্যন্ত যে রিটেন হয়েছে, এর মধ্যে মিনিং থেকে 5 মার্ক রিটেনে থাকেই প্যাসেজ থেকে। তাহলে দেখেন আপনি এখানে যদি মিনিংটার উপর যত জোর দিবেন, আপনি প্রিলি ভালো করবেন, ওদিকে গিয়ে রিটেনে কিন্তু ভালো করবেন। তাহলে আপনি ভালো করে খেয়াল করেন যে আপনি মিনিংস, সিনোনিম, অ্যান্টোনিম, এরপরে আপনি যেখানে যাবেন সেটা হলো কি যে স্পেলিং, এই চারটা বিষয় একত্রে পড়বেন। সিনোনিম পড়ার সময় আপনি স্পেলিং পড়বেন, অ্যান্টোনিম পড়বেন, ওটার মিনিংসটা ভালো করে বুঝে পড়বেন, এনাফ। এক দিলে আপনি 4 পাখি মেরে ফেলছেন। দেখেন অ্যানালজি আপনাকে শিখতে হবে, কারণ অ্যানালজি থেকে কোশ্চেন আসছে আউট অফ সিলেবাস, আর ব্যাংক অফ যারা দিবেন তারা অ্যানালজি শিখতে হবে। সো এগুলো আপনাকে শিখতে হবে। এখন কথা হলো ভোকাবুলারি আপনি কিভাবে পড়বেন, এই বিষয়টা একটু আপনাকে ক্লিয়ার করে দিই। ভোকাবুলারির জন্য কোনো বই আপনি যদি না কেনেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না ভাই, কারণ করোনার সময় এখন মানুষ এমনি আর্থিকভাবে খুবই সমস্যায়। তো এই মুহূর্তে বলি আপনার বই পুস্তক কিনেন, টাকা পয়সা নষ্ট করেন। আপনার ভোকাবুলারি বই না থাকলে আপনি ভোকাবুলারিতে ভালো করতে পারবেন। কারণ আমাকে একজনে পারলে লাইভ থেকে বলেন যে আপনি যে ভোকাবুলারির বইটা কিনছেন 100, 150, 200 বা 250 টাকা দিয়ে, ওই বইটা কি আসলে আপনি A to Z কখনো শেষ করছেন? বলতে পারবেন? ও করেননি। ওই নতুন কিনছেন, নতুন নতুন গন্ধে 3-4 দিন পড়ছেন, পড়ার পরে বই কই খোঁজো নাই, হয় না, জীবনেও কেউ পড়েন, সো টাকা নষ্ট। আর বই কেনা ভালো ভাই, বই কিনবেন না সেটা আমি আবার বললে আবার নেগেটিভ হয়ে যাবে, ওইটা আবার কেউ ওইভাবে নিয়েন না। বই কিনবেন, বই কিনে কেউ দেউলি হয় না, কিন্তু আসলে পরীক্ষার জন্য আপনি ভোকাবুলারি বই না কিনে না, আমারই আপনার ক্ষতি হবে না। কারণ আপনাকে আমি যে বুদ্ধিটা দেবো সেটা হলো যে আপনি আপনার জব সলিউশন তো একটা কিনতেই হবে, এটা মাস্ট। যে কোনো কোম্পানি একটা জব সলিউশন আপনি নেন, ওখান থেকে ভোকাবুলারিতে ঢুকেন। আগে যে আপনি যে ধরেন আপনি নিলেন যে 35তম বিসিএস বা 38তম বিসিএস বা 40 বিসিএস, বা আপনি নিলেন একটা প্রাইমারি নিয়োগের বা একটা শিক্ষক নিবন্ধনের বা অন্য একটা জবের কোশ্চেন নিলেন। আপনি ওখানে গিয়ে আপনি ভোকাবুলারি গুলো আগে একটা কালার পেন দিয়ে দাকান যে কতগুলো আসছে। দাকানোর পরে প্রত্যেকটা ভোকাবুলারির প্রত্যেকটা অপশন বুঝে 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 পড়েন। একটা ভোকাবুলারি পিছনে পড়েন 10 মিনিট সমাধান, একটা কোশ্চেনের পিছনে, ওটা বুঝে বুঝে পড়েন। আপনি যদি একদিনে 10টা পড়েন, 10টার ভিতর যদি 4টা অপশন হয় তাহলে 40টা, তাহলে দেখেন আপনি কিন্তু 40টা ক্লিয়ার করলেন। আপনি যদি একদিনে 40টা পড়েন, মাসে হবে 1200, 1200। তাহলে 1200 ভোকাবুলারি আপনি যখন 3 দিন 4 দিন পড়বেন, 3 দিন 4 দিন পড়ার পর আপনি ব্যাকে আসবেন। ব্যাকে এসে আপনি আবার একটু এটা রিভিশন দিয়ে যাবেন, না ভুলে যাবেন। রিভিশন দিয়ে 3-4 দিন পরে আবার নতুন শুরু করবেন। আবার যখন 5-7 দিন হবে পুরোটা একটা রিভিশন দিবেন। এভাবে করে জব সিলেকশনের পুরো ভোকাবুলারি আপনি শেষ করেন।
আপনি কমন পাবেন, আর কমন না পড়লে আপনি আনসার করতে পারবেন, কারণ আপনার ভিতরে প্র্যাকটিস আছে। কথা বুঝতে পারছি কিনা? সো আর ভোকাবুলারি পড়ার সময় অবশ্যই সাথে একটা খাতা নিয়ে বলবেন। আপনি কঠিন যেটা হবে ওটার স্পেলিং সহ আপনি 5 বার 6 বার লিখবেন, লেখার পরে স্পেলিং ক্লিয়ার করবেন, প্রথম নিজের মতো নিজের টেকনিক বানাবেন, নিমোনিক বানিয়ে নেবেন, এই যে এগুলো সব বানিয়ে নেবেন। বানিয়ে নিলে আপনার জন্য আসলে একটু বিষয়টা সহজ হয়ে যাবে। এখন এই যে ভোকাবুলারি পার্টটা আপনি শিখলেন, শেখার পরে আপনি নিজে নিজে এই ভোকাবুলারি থেকে আপনি যে কোনো একটা ইয়ে নিয়ে আগে ট্রাই করবেন কয়টা পারেন, এরপর আপনি যেগুলো না পারেন সলভ করবেন। এভাবে আপনি আস্তে 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 ভোকাবুলারি আগান। আপনি দৈনিক যদি 10টা কোশ্চেন সলভ করেন তাহলে আপনার 40টা ভোকাবুলারি হবে। 40টা হওয়া মানে 40টার অর্থ, স্পেলিং, মিনিং যেখানে যা আছে ওর পুরো নারী বুড়ি সহ 14 গোষ্ঠী পুরো শিখতে হবে ওই কোশ্চেনের কিছু বাদ দেওয়া যাবে না। তো দেখেন আপনি কিন্তু পুরোটা শিখে ফেলছেন। এবারে আপনি যখন এভাবে 10টা পড়বেন তাহলে আপনার দৈনিক 40 হলে 30 দিন হবে 1200 ভোকাবুলারি পড়ে দেন। এরপর ভালো করানোর দায়িত্ব আমার, কিন্তু শুনতে হবে, মানতে হবে। শুধু শুনলে হবে না, হেয়ারিং করলে হবে না, লিসেনিং করতে হবে। হেয়ার আর লিসেন তো বুঝেন, এক কান দিয়ে শুনুন, এক কান দিয়ে বাইরে হয়ে যায়, এটা হলো হেয়ার। আর লিসেন হলো ঢুকে এবং এটা মস্তিষ্কে থেকে যায়, ওটাকে আমরা কি করি, ওটাকে আমরা কাজে খাটাই, এটাকে বলে লিসেনিং করা। আপনাকে হেয়ারিং করলে হবে না, আপনাকে কিন্তু কি করতে হবে, লিসেনিং করতে হবে, আপনাকে মানতে হবে। সো এবারে আমরা ভোকাবুলারি পর্যন্ত যেহেতু চলে গেছি, আসলে এরপরে আমাদের ইংলিশে আর তেমন কিছু নেই। আর লিটারেচারের যে বিষয়টা এলিজাবেথ পিরিয়ড থেকে যে সিলেবাসে যা আছে বিসিএস এ, আসলে লিটারেচার আমাদের অনেক এক্সপার্ট আছেন, আমাদের বিশেষ করে আমান হাসান লিটারেচার এক্সপার্ট, উনি লিটারেচার নিয়ে কথা বলবেন। তারপরেও লিটারেচার নিয়ে আমি আপনাদেরকে একটু হালকা ধারণা দিই, সেটা হলো কিছু কিছু জায়গা আপনি নক করলেই আপনি কিছু কোশ্চেন কমন পাবেন। যেমন যুগ বিভাগ, এখান থেকে আপনি 1-2টা কোশ্চেন পাবেন, বেশি কিন্তু পড়া না, এখানে পড়া অল্প, কিন্তু আপনি পড়লে 1-2টা কোশ্চেন এখান থেকে কমন পাবেন। ফিগার অফ স্পিচ, যেটাকে আমরা লিটারি টার্ম বলি, সলিলোকি, মেটাফোর, সিমিল, হাইপারবোল, এরকম কিছু আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এই যে এখান থেকে আপনি হাতে ধরে ধরে 10-12টা যদি আপনি ফিগার অফ স্পিচ বুঝে বুঝে পড়তে পারেন, এখান থেকে আপনি কিন্তু 1-2টা কোশ্চেন কমন পেতে পারেন। কোটেশন থেকে কিন্তু কোশ্চেন হয়, কিন্তু কোটেশন আপনি বিশেষ করে শেক্সপিয়ারের যে ইয়াগুলো আছে, ট্র্যাজেডির যে কোটেশন গুলো আছে, এই কোটেশন গুলো দেখবেন প্রায় বিসিএস এই হ্যামলেটের ট্র্যাজেডি থেকে কোটেশন থেকে একটা কোটেশন প্রায় আসে। সেখান থেকে এই কোটেশন যখন পড়বেন তখন একটু রহস্যটা জেনে পড়বেন, যে কোটেশনটা কেন হইলো, এটা কে বলছে, কোন কারণে বলছে, ভিতরের রহস্যটা জানলে আপনি একটু মনে থাকবে। যেন একটা কোটেশন টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন। এটা প্রিন্স হ্যামলেট বলছিলেন হ্যামলেট ট্র্যাজেডির ভিতরে। তাহলে দেখেন এই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন, এটা হ্যামলেট নিজের সাথে নিজে কথা বলছিলেন। কোন একটা ক্যারেক্টার যখন নিজের সাথে নিজে কথা বলে, তখন ওইটাকে ফিগার অফ স্পিচ বা লিটারি টার্মে বলা হয় সলিলোকি। এটা একটা সলিলোকি। তো দেখেন আপনি সলিলোকি কিন্তু বুঝতে পারলেন। এবারে টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন, যখন প্রিন্স হ্যামলেট বুঝতে পারলো যে তার মা এবং তার চাচাই তার বাবাকে হত্যা করেছেন, তখন সে নিজের কাছে নিজে কোশ্চেন করলো যে আসলে সে তার মায়ের আর চাচার বিচার করবেন কিনা বা প্রতিশোধ নিবেন কিনা। এই যে আপনি যখন একটু ভিতর রহস্যটা জেনে পড়বেন, তখন আপনি কিন্তু ওই বিষয়টা মনে রাখতে পারবেন। কিন্তু আমাদের স্টুডেন্ট করে কি মুখস্থ করে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন, হ্যামলেট, প্রিন্স হ্যামলেট, প্রিন্স হ্যামলেট, প্রিন্স হ্যামলেট, সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত পড়তেছে, আর 1 ঘন্টা পরে ভুলে যাচ্ছে কি জানি প্রিন্স হ্যামলেট ছিল না ম্যাকবেথ ছিল। এই যে গেছে, গোলায় গেছে এবার। তাহলে এই যে গোলায় কেন, ওই যে না বুঝে, আপনাকে পড়তে হবে বুঝে। এবার আছেন, যদি আপনি শেক্সপিয়ারটা ভালো করে বুঝতে পারেন, শেক্সপিয়ারের A to Z পড়বেন, এখান থেকে আপনি 2-3টা কোশ্চেন কমন পাবেন। তাহলে দেখেন আপনি এই টোটাল এই 3-4টা বিষয় আপনি নক করলে কিন্তু আপনি 15টার ভিতর 6-7টা কোশ্চেন কমন পেতে পারেন। আর বাকি যে বিষয়গুলো আছে বিসিএস এর যে লেখাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসছে, ওই লেখাগুলোর উপর একটু বেশি জোর দিবেন। আপনি এটা বিভিন্ন বইয়ের শুরুতে অনেক সময় দিয়ে দেয় যে কোন লেখক থেকে কোন কোন বিসিএস এ কতগুলো কোশ্চেন আসছে, ওই বিষয়গুলোর উপরে, ওই লেখকগুলোর উপর একটু বেশি জোর দিবেন। ওই লেখকগুলোর বিখ্যাত লেখা কি, ওই লেখকের প্রথম লেখা কি, এই যে বিষয়গুলো, ওই একটা লেখার প্রধান ক্যারেক্টার কোনটা, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে।
সেভাবে করে একটু লিটারেচারটা সময় দিন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সো আশা করি অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছি। আর আমাদের কথাগুলো তখনই সফল হবে, তখনই ফলপ্রসূ হবে যখন আপনারা ভালো করবেন। আর আপনাদের ভালো করানোই আমাদের লক্ষ্য। আমরা করোনা নিয়ে আসলে থেমে থাকা যাবে না, কারণ করোনা এটা যেহেতু বিশ্বের একটা মহামারী, অবশ্যই আমরা চিন্তিত। চিন্তার মধ্যেও আমাদের কাজ করে যেতে হবে, আমাদেরকে আগাতে হবে। আপনাকে জবে ভালো করতে হলে দেখা গেল করোনার পর আপনাকে পরীক্ষা দিয়ে দেবে, পরপর পরীক্ষা দিয়ে দিল, আপনি কি পরীক্ষা অ্যাটেন্ড করবেন না? বা করোনা কি আপনাকে তখন মাফ করবে? করবে না। সো আপনাকে বাসায় বসে, যেহেতু আপনি বসে আছেন, চিন্তা অবশ্যই হয়, চিন্তার পরেও আপনি একটু লেখাপড়া চালিয়ে যাবেন। এবং আপনাকে যে কথাটা বলবো সেটা হলো যে বিসিএস কনফিডেন্সের আমাদের বিভিন্ন শাখায় অফলাইনে ক্লাস আগে আসলে আমরা এখন তো অফলাইনে ক্লাস নিতে পারতেছি না, সেজন্য আমাদের এই অনলাইন আয়োজন। এবং অনলাইন আয়োজনে আমাদের এক্সপার্ট যারা আছেন বিসিএস কনফিডেন্সের সবাই থাকবেন আপনাদের সাথে, সবাই ক্লাস নেবেন। এবং বিশেষ করে আমার যে ক্লাসগুলো, আমি ইংলিশের 27টি ক্লাস কনফিডেন্সে রেকর্ড করে দিয়েছি, আমার ক্লাস 27টি রেকর্ডিং হয়ে গেছে। ইনশাল্লাহ 27টি ক্লাসই আপনারা পাবেন পর্যায়ক্রমে, এবং প্রত্যেকটা ক্লাসই ছাত্রছাত্রীরা যাতে বুঝতে পারে ওভাবে করেই তৈরি করা হয়েছে। এভাবে প্রত্যেকটা এক্সপার্টের ক্লাসই আপনারা পাবেন এবং খুব ভালোভাবে পাবেন। তবে আমাদের সাথে থাকতে হবে, আমাদের কথা মানতে হবে, এবং ভালো করার দায়িত্ব আমাদের। আর যে বিষয়টা সেটা হলো, আপনি বিসিএস কনফিডেন্স লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত এবং বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেটা 30 বছর ধরে বেকার ছাত্রছাত্রীদের সেবায় নিয়োজিত। এবং আপনি মনে রাখবেন, আমরা বা আমাদের প্রতিষ্ঠান যে 30 বছর ধরে তাদের সেবার মান ধরে রেখেছে বিদায়ী প্রতিষ্ঠানটি বাংলাদেশে 30 বছর ধরে টিকে আছে। যদি তাদের সেবার মান ধরে না রাখতো তাহলে কিন্তু 30 বছর এই প্রতিষ্ঠান বাংলাদেশে টিকে থাকতে পারতো না। সো মনে রাখবেন, আপনি যদি খারাপ করেন, আপনার যেভাবে জীবন নষ্ট বা কেরিয়ার নষ্ট বা আপনি যা কিছু বলেন, আমাদেরও প্রতিষ্ঠানের সুনাম নষ্ট। সো আমরা আপনার চেষ্টা করি আমরা একটা ছাত্রছাত্রীকে ভালো করানোর জন্য, কিন্তু সেজন্য আমাদের গাইডলাইন অবশ্যই মানতে হবে, আমাদের সাথে থাকতে হবে। এবং আমি যে কথাটা বারবার বলি, আমরা যা বলবো 100% কমপ্লিট করতে হবে। 100%, 98%, 97% কমপ্লিট করলে আপনার সফলতা নিশ্চিত নয়। আমি একটা আপনাকে সহজ উদাহরণ দিয়ে দেখাই। ধরেন আপনাকে আমি একটা ভোকাবুলারি শিট দিলাম, যেটির ভিতর ভোকাবুলারির 100 কোশ্চেন আছে। এই 100 কোশ্চেন মুখস্থ করলে আপনি 5টা কোশ্চেন কমন পাবেন। আমি উদাহরণ দিলাম। তাহলে আপনাকে দিলাম, আপনি কি করলেন? বাসায় বসে পড়তেছেন 85টা পড়ছেন। 85টা পড়ার পরে বলতেছেন আমার অমুক বন্ধু 60টা পড়ছে, অমুক বন্ধু 50টা, অমুক বন্ধু 40টা পড়ছে। তো আমি তো 85টা পড়ছি, আমি তো সবার আগানোই আছি। আর দূর, বাদ দি, অমুকতে পড়েই নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। কাকতালীয় ভাবে এমন ঘটনাও ঘটে যায়, আপনি যে 15টা বাদ দিছেন ওই 15টা থেকেই বিসিএস এ বা কোনো জবে 3টা কোশ্চেন চলে আসছে। তাহলে দেখেন তো, এটা কিন্তু জাস্ট একটা উদাহরণ, হতেই পারে, এমন কাকতালীয় ভাবে ঘটেই যায়। আপনি যেটা বাদ দিচ্ছেন ওইটাই পরীক্ষা চলে আসছে, তাহলে হতে পারে না? তা দেখেন, তাহলে আপনার কিন্তু ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার যে আমরা যেটা দিব ওটা 100% কমপ্লিট করতে হবে। চিন্তা করবো আমরা, গবেষণা করবো আমরা, এবং ভালো করানোর দায়িত্ব আমাদের। তবে কথা শুনতে হবে আপনাদের, পথ চলতে হবে আপনাদের। আপনাদেরকে আমরা ক্যাডার বানিয়ে দিতে পারবো না, ক্যাডার হতে হবে আপনাদের। জাস্ট আমরা একটা আপনাদেরকে ভালো গাইডলাইন দিতে পারবো। আর বইয়ের ব্যাপারে আসলে কোনো কথা বলবো না, তবে আমি এতটুকু বলবো, ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছেন তারা অবশ্যই বিদেশি বা অক্সফোর্ড ক্যামব্রিজ বা ইন্ডিয়ান লেখকদের বইয়ের সাথে পরিচিত। যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয় তাদের অনেক সময় অক্সফোর্ড ক্যামব্রিজ বা ক্যামব্রিজের যে বইগুলো, এগুলো অনেক সময় পড়তে কষ্ট হয়, কারণ এগুলো অনুবাদের বিষয় থাকে,
অনেক সময় অনেকে বুঝতে পারে না, ল্যাঙ্গুয়েজ গুলো ধরতে কষ্ট হয়। সো আপনি যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড না, তারা যদি বাহিরের বই পড়েন, 2-4টা বই আপনাকে বলি আপনি একটু সংগ্রহে রাখবেন। সেটা হলো ইন্ডিয়ান পিসি দাসের বই, এই বইটা সবাই পরিচিত। ইন্ডিয়ান রেনান মার্টিন, এটা সবাই পরিচিত। ইন্ডিয়ান পিকে ডি সরকার, এটা সবাই পরিচিত। যদি অক্সফোর্ডের বই কেউ পড়তে চান, তাহলে আপনি যে বইটা পড়তে পারেন সেটা হলো যে প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস মাইকেল সোয়ান, যেটা এই মাইকেল সোয়ানের বইটা আপনি পড়তে পারেন। এটা পড়তে পড়তে আপনি বুঝবেন, হয়তো প্রথম টাইম একটু কষ্ট হবে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড না, তো পড়তে পড়তে বুঝবেন। কিন্তু এই বইগুলো থেকেই হুবহু কোশ্চেন চলে আসে, অনেকে বুঝতে পারে না। এছাড়া অক্সফোর্ড ক্যামব্রিজ যে বইগুলো আছে, ওগুলো আসলে আপনারা অনেকেই ইংলিশ ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, ধরতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে, এরকম হয়ে যাবে। তবে সবচেয়ে আপনি ইন্ডিয়ান সিরিজের বইগুলো পড়লেই হবে, কারণ ইন্ডিয়ান সিরিজের বই থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। সো এই বিষয়গুলো আমরা চিন্তা করে আপনাদেরকে পড়াবো, কোথা থেকে কোশ্চেন আসবে, কিভাবে আসবে, কোন বই থেকে আসবে, কোন বইয়ের কোন পেজ পড়বেন, এগুলো ইনশাআল্লাহ আমরা বলে দিব। অনেক কথাই বললাম, অনেক টাইম আজকে হয়ে গেছে, 1 ঘন্টা 12 মিনিট আজকে লাইভটা চলতেছে। আপনারা সবাই ধৈর্য ধরে লাইভটা শুনছেন, এজন্য আপনাদেরকে সবাইকে বিসিএস কনফারেন্সের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। এবং সর্বশেষ আবারও যাদেরকে ধন্যবাদ না জানালেই নয়, বিসিএস কনফারেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, বিশেষ করে আমাদের বিসিএস কনফারেন্সের এমডি মহোদয় তাসলিমা গিয়াস ম্যাম, বাংলাদেশের বেকার সমাজের নয়নের মণি, আমাদের বিসিএস কনফিডেন্সের সম্মানিত ডিএমডি স্যার জিয়াউল ইসলাম জিয়া স্যার, আমাদের জিএম মহোদয় রিপন স্যার, এবং আমাদের এজিএম মহোদয় মামুন স্যার। এর পাশাপাশি বিসিএস কনফিডেন্সের আরো যারা কর্মকর্তা আছেন, শিক্ষক আছেন এবং টেকনিক্যাল যারা সহায়তা করছেন, সবাইকেই আবারও ধন্যবাদ জানিয়ে আমি সুমন স্যার লাইভ থেকে বিদায় নিচ্ছি। এবং আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক লাইভে, আবারও আপনাদের প্রশ্নগুলো শুনবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।